ক্লাস 7-এর ছাত্রছাত্রীরা, আজকে আমরা শিখব যে আয়ন কিভাবে তৈরি হয়। তো তার জন্য আমরা সোডিয়াম পরমাণুর একটা উদাহরণ নিয়েছি। সোডিয়াম এনে সংকেত, এর চিহ্ন হলো এনে, এর প্রোটন নাম্বার 11 আর ভর সংখ্যা 23। তাহলে আমরা এটাকে লিখি প্রোটন 11, যতগুলো প্রোটন ততগুলোই ইলেকট্রন, তাহলে ইলেকট্রনও 11। নিউট্রন থাকবে কত? 23 - 11 মানে কত? 12। তাহলে এই পরমাণুর ছবিটা যদি আমরা এখানে আঁকি, 11টা প্রোটন, 12টা নিউট্রন, এরা দুজন মিলে নিউক্লিয়াসে থাকবে। প্রথম কক্ষপথে থাকবে 2টো ইলেকট্রন, তারপরের কক্ষপথে থাকবে 8টে ইলেকট্রন। হয়ে গেল কটা? 8 আর 2 10টা। তাহলে মোট ইলেকট্রন ছিল 11টা, 10টা হয়ে গেল। তাহলে তার পরের কক্ষপথে চলে যাবে একটা ইলেকট্রন, মোট 11টা ইলেকট্রন। এইবার এই 11টা ইলেকট্রনের মধ্যে সোডিয়াম পরমাণু কি করলো? এই একটা ইলেকট্রন ছেড়ে দিল, অন্য কাউকে দান করলো। যখনই একটা ইলেকট্রন দান করলো, তাহলে এটা আর থাকছে না, এটা বাদ দিয়ে তাহলে এখন কটা ইলেকট্রন পড়ে আছে? 8টা আর 2 10টা ইলেকট্রন। প্রোটন কিন্তু সেই 11টাই আছে। তার মানে প্রোটন এখন ইলেকট্রনের থেকে একটা প্রোটন বেশি আছে। প্রোটন 11 আর ইলেকট্রন এখন 10। সেই জন্য এনের মাথায় লিখলাম Na+। তাহলে আগে ছিল এটা পরমাণু, যখনই ইলেকট্রন ছেড়ে দিল প্লাস হয়ে গেল, অর্থাৎ এইটাই তৈরি করলো আয়ন। যেহেতু পজিটিভ আয়ন তৈরি করেছে, ধনাত্মক আয়ন তাই বলা হয়, অথবা বলা হয় ক্যাটায়ন। অর্থাৎ কোনো পরমাণু যখন এক বা একের বেশি ইলেকট্রন ছাড়বে, তখনই সেই পরমাণুটাকে আমরা বলবো আয়ন, এবং সেই আয়নটাই হলো ক্যাটায়ন। এখানে মনে রেখো বলে আমি দিয়েছি যে কোনো পরমাণু যে কটা ইলেকট্রন ছাড়বে ততগুলোই প্লাস হবে। যেমন ম্যাগনেসিয়াম 2টো ইলেকট্রন যদি ছাড়ে, তাহলে তোর মাথায় তাহলে হবে কত? 2+। অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ছাড়ে, তাই ওর মাথায় হবে অ্যালুমিনিয়াম 3+। একই রকমভাবে আমরা ক্লোরিনের উদাহরণ দেখি। ক্লোরিন 17 35। প্রোটন কটা থাকে? 17টা। নিচের সংখ্যাটাই হলো প্রোটন, প্রোটন থাকে 17। ইলেকট্রন কটা থাকবে? একই 17। দুটো বিয়োগ করলে হবে নিউট্রন, কত হলো? 18। নিউক্লিয়াসে তাহলে 17টা প্রোটন, 18টা নিউট্রন। প্রথম কক্ষপথে থাকে 2টো ইলেকট্রন, পরের কক্ষপথে যাবে 8টা। টোটাল ছিল 17, 8 আর 2 10 হয়ে গেল, বাকি পড়ে আছে 7টা ইলেকট্রন এখানে গেল। এইবার ক্লোরিন কি করলো? বাইরে থেকে ইলেকট্রন ধার নিল। কটা? একটা ইলেকট্রন ধার নিল। তাহলে এই একটা ইলেকট্রন এখানে 7-এর সঙ্গে যোগ হয়ে গেল। তাহলে এখন টোটাল কটা ইলেকট্রন পেয়ে গেল? আগে ছিল 17 আর এখানে একটা, মানে 18টা ইলেকট্রন হয়ে গেল। আর প্রোটন কিন্তু সেই 17টাই রয়ে গেল। তাহলে কটা ইলেকট্রন বেড়ে গেল? একটা। তাই এর মাথায় লিখলাম আমরা Cl-। যদি 2টো ইলেকট্রন নিত, তাহলে মাথায় লিখতাম Cl2-। যদিও 2- হয় না অন্যান্য কারোর ক্ষেত্রে, 3টে নিলে মাথায় 3-। তাহলে যখন কোনো পরমাণু এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করবে, তখন সেই পরমাণুটিকে আমরা বলবো ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন। দেখো এই যে মাইনাস হয়ে গেছে, যখন ইলেকট্রন নেবে তখন তার মাথায় মাইনাস হয়ে যাবে, কারণ ইলেকট্রন তো নিজেই নেগেটিভ। তো এই নেগেটিভকে যারা যারা নেবে তারা সবাই নেগেটিভ হয়ে যাবে, যে কটা নেগেটিভ নেবে সেই কটাই মাইনাস হবে। তাহলে এই হলো পজিটিভ আয়ন বা ক্যাটায়ন। এরকম আরও পজিটিভ আয়ন হয়, যেমন Mg2+ হয়, 2টো ইলেকট্রন ছেড়ে দিয়েছে তাই Mg2+, Ca2+ হয়। এইভাবে পরপর ক্যাটায়ন হয়। অ্যানায়ন এরকম হয়, অক্সিজেন হয় 2-, ফ্লুরিন 1-, এইরকম পরপর অ্যানায়ন হতে পারে। ঠিক আছে, তাহলে এই হলো অ্যানায়ন এবং ক্যাটায়ন। এরপরে হচ্ছে মূলক। দেখো, মূলক হচ্ছে একই বা বিভিন্ন মৌলের এক বা একাধিক পরমাণু জোটবদ্ধ অবস্থায় যখন আয়ন রূপে থাকে। এখানে দেখো উদাহরণ দিয়েছি নাইট্রেটের সংকেত হলো NO3-। N মানে নাইট্রোজেন, O মানে অক্সিজেন। দুজনে আলাদা মৌল, নাইট্রোজেন আলাদা, অক্সিজেনও আলাদা, কিন্তু দুজনে বন্ধু হিসাবে থাকছে। দেখো আমরা যেমন ক্লাসে বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা এক জায়গায় এসে আমরা ক্লাস করি, সেই রকম নাইট্রোজেন আলাদা, অক্সিজেনও আলাদা, কিন্তু দুজন একসাথে বসে বন্ধু হিসাবে বসেছে, একসাথে জোটবদ্ধ অবস্থায় বসেছে। এই যে জোটবদ্ধ হয়েছে, জোটবদ্ধ হয়ে এবং আয়ন রূপে থেকেছে। দেখো মাথায় মাইনাস আছে, আয়ন, অ্যানায়ন তৈরি করেছে। তাই এদেরকে আমরা বলবো মূলক, কারণ এরা বিভিন্ন মৌলের পরমাণু, নাইট্রোজেন, অক্সিজেন। এই ধরনের NO3- আমরা বলি নাইট্রেট, এর নাম দিই কি? নাইট্রেট।
সালফেট একটা মূলক আছে, সালফার আর অক্সিজেন মিলে তৈরি করেছে। সালফার আলাদা মৌল, অক্সিজেনও আলাদা মৌল, দুজন মিলে তৈরি করেছে সালফেট, একসঙ্গে আয়ন হিসাবে আছে। এরকম পরবর্তীকালে আমরা আরও মূলক শিখব। আচ্ছা, এরপরে আছে যোজ্যতা কি। দুটি মৌলের পরস্পরের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে। যোজ্যতা মানে ধরে নিতে পারো বন্ধুত্ব করার ক্ষমতা। তো যোজ্যতাটা আমরা কিভাবে বের করতে পারি? যার মাথায় যতগুলো প্লাস বা মাইনাস চিহ্ন থাকবে সেই সংখ্যাটাই হলো ওই মৌলের যোজ্যতা। যেমন এমজির মাথায় সবসময় 2+ থাকে, তাহলে এর যোজ্যতা কত? 2। ওই জন্য পাশে লিখে দিয়েছি যে দুটো প্লাস আছে, এই যে। SO4 2-, তাহলে যোজ্যতা কত হবে? এই যে দুটো মাইনাস, তাহলে যোজ্যতা হবে 2। NO3 একটা মাইনাস আছে, তাহলে যোজ্যতা হবে 1। CO3 দুটো মাইনাস আছে, তাহলে এর যোজ্যতা হবে 2। তাহলে আমরা দেখছি যে এক একটা মৌলের যোজ্যতা এক এক রকম। কিছু মৌল দেখা যায় যাদের আবার একের বেশি যোজ্যতা দেখা যায়, যেমন হচ্ছে কপার, যেটাকে আমরা তামা বলে জানি। কপারের দু রকম যোজ্যতা, 1ও হয় আবার কখনো 2ও হয়। লোহার চিহ্ন হলো Fe, এরাও দুটো যোজ্যতা, কখনো ওর যোজ্যতা 2 বসায়, কখনো এর যোজ্যতা 3 বসায়। সালফারের আবার 3টে যোজ্যতা, কখনো 2 হয়, কখনো 4 হয়, কখনো 6 হয়। তাহলে পরিবর্তন হয়। ওই জন্য যে সমস্ত মৌলের একাধিক যোজ্যতা দেখা যায় সেগুলোকে আমরা বলি পরিবর্তনশীল যোজ্যতা। ঠিক আছে? ধরো তামা কোথাও যৌগ গঠন করেছে, সেখানে ওর যোজ্যতা 1, তখন 2 আর 1-এর মধ্যে কমটা হয়েছে। কম যখন যোজ্যতা ব্যবহার করা হয় তখন আমরা তাকে বলি আস, আর বেশি যোজ্যতা যখন ব্যবহার করা হয় তখন আমরা তাকে বলি ইক। তাহলে যখন তামার যোজ্যতা 1 হবে তখন হবে কিউপ্রাস, যখন তামার যোজ্যতা 2 হবে তখন তাকে বলি কিউপ্রিক। ওই যে শেষে ইক কথাটা আছে। উদাহরণ দিয়েছি দেখো, এই যে লোহার যোজ্যতা যখন 2 হবে তখন তার নাম হবে ফেরাস, এই যে রাস শেষে আস আছে। আর যোজ্যতা যখন 3 হবে তখন এর নাম হবে ফেরিক, শেষে ইক আছে। তাহলে যখন কম তখন হবে আস, আর বেশি হলে ইক। এরপরে হচ্ছে সংকেত। মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুকে চিহ্নের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করাকে সংকেত বলে। আমরা যখন একজন থাকে তখন তাকে মৌল বলি, মৌলিক পদার্থ বলি। একজন থাকলে, অনেকজন থাকলে তাকে বলি যৌগিক। তাকে যে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাকেই বলা হবে সংকেত। যেমন আমরা যে খাবার লবণ, যে লবণটা খাই, ওটা রাসায়নিকভাবে ডাকা হয় সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে? আর ওর সংকেত হলো সোডিয়ামের জন্য সোডিয়ামের চিহ্ন কি? Na, আর ক্লোরাইড হলে আমরা Cl বসাই, তাহলে এর সংকেত কি? NaCl। যেখানে NaCl পাবে তোমরা বুঝবে যেটা সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ খাবার লবণের কথা বলা হয়েছে। আচ্ছা, সংকেত গঠনের নিয়ম। প্রথমে যে যৌগ বসে, যে মৌল, তার সংকেত লেখা হয়। ধরো একটা মৌল আছে A মৌল, এর যোজ্যতা হলো X। আর একটা মৌল আছে B, এর যোজ্যতা হলো Y। এরা দুজন সংকেত তৈরির সময় দুজনের যোজ্যতা বিনিময় করে নেবে, মানে B এর যোজ্যতাটা নিয়ে নেবে আর A বির যোজ্যতাটা নিয়ে নেবে, অর্থাৎ হয়ে যাবে AYBX। মানে এর পাশে বির যোজ্যতাটা বসবে, এই যে AY, আর বির পাশে এর যোজ্যতা বসবে। উদাহরণটা দেখো, যেমন হাইড্রোজেনের যোজ্যতা হয় 1, অক্সিজেনের যোজ্যতা হয় 2। যখন গঠন করবে যৌগ তখন হাইড্রোজেন কি করবে? অক্সিজেনের যোজ্যতাটা নিজের কাছে টেনে নেবে। তাহলে হয়ে গেল, দেখো হাইড্রোজেনের পাশে অক্সিজেনের 2 বসে গেল। আর অক্সিজেন কি করবে? হাইড্রোজেনের যোজ্যতাটা নিজের কাছে নেবে। মানে এখানে 1 লেখা উচিত ছিল কিন্তু 1টা লেখা হয় না, তাহলে এটা কি করলো? H2O আসলে জলের সংকেত। ঠিক আছে? তাহলে যৌগ গঠনের সময় যোজ্যতাগুলো কি করা হয়? বিনিময় করে নেওয়া হয়, একে অপরের যোজ্যতা নিয়ে নেওয়া হয়। হাইড্রোজেন অক্সিজেনের যোজ্যতা নেবে, অক্সিজেন হাইড্রোজেনের যোজ্যতা নেবে। আর যখন যোজ্যতা একই হয় তখন সেটাকে সংকেতে লেখা হয় না। যেমন উদাহরণ হচ্ছে এইটা, সোডিয়ামেরও 1, ক্লোরিনেরও 1। যখন বিনিময় করবে দুজন তখন আমরা Na1Cl1 আর লিখি না, কি লিখি? শুধু NaCl, কারণ দুটোই 1 আছে। Mg ম্যাগনেসিয়াম, যোজ্যতা 2, অক্সিজেনেরও 2। তাহলে দুজন বিনিময় করবে যখন 2 করে লেখা হয় না, শুধুমাত্র MgO লেখা হয়। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের যৌগ কীভাবে লিখি।
এরপরে আজকে আমি একটা ছক দিচ্ছি তোমাদের, এই ছকটা মুখস্থ করবে, যোজ্যতার ছক। এই ছকটা মুখস্থ করলে আমরা সহজেই সংকেত লিখতে পারবো। দেখো, হাইড্রোজেন আছে, ক্লোরিন, সোডিয়াম, পটাশিয়াম পরপর আছে। হাইড্রোজেনের যোজ্যতা হয় 1, ক্লোরিন হয় 1, সোডিয়ামের 1। তোমরা মুখস্থ করবে মৌল, তাদের চিহ্ন আর এই যোজ্যতাগুলো। 1 যোজ্যতা হয় এইগুলোর, 2 যোজ্যতা হয় এগুলোর, 3, 4 এইগুলোর যোজ্যতা হয়। আরও অনেক কিছুই আছে, তোমাদের ক্লাসের জন্য এইগুলো হলেই আপাতত কাজ হয়ে যাবে। পরিবর্তনশীল যোজ্যতার একটা ছক দিয়েছি দেখো, যেমন এখানে দিয়েছি ফেরাস, ফেরাসের জন্য 2, আর যখন হবে ফেরিক, ফেরিক শেষে ইক হবে তখন হবে 3। কিউপ্রাস হলে যোজ্যতা হবে 1, কিউপ্রিক হলে 2, স্ট্যানাস হলে 2, স্ট্যানিক হলে 4। দেখো যেখানে ইক আছে সেখানে বেশিটা হয়েছে, শেষে যখন আস আছে তখন কমটা হয়েছে। এই স্ট্যানাস আসলে টিন, আমরা যেটা টিন, যে ধাতু আছে টিনের তৈরি বিভিন্ন জিনিস হয়, সেই টিনটাকেই ট্যানাস বলে, স্ট্যানাস। মার্কিউরাস মানে পারদ, পারদের যোজ্যতা কখনো 1 হয় তখন আমরা তাকে বলি মার্কিউরাস, পারদের যোজ্যতা যখন 2 হয় তখন তাকে আমরা বলি মার্কিউরিক। এরপরে আছে মূলকের ছক, এগুলো তোমরা বইয়ে পাবে, বইয়ের ছকটাই লিখেছি। হাইড্রক্সাইড, হাইড্রক্সাইডের চিহ্ন হলো OH, এগুলো অবশ্যই মুখস্থ করবে, এইগুলো আর এবং এর চিহ্নগুলো, কারণ এগুলো উঁচু ক্লাস পর্যন্ত সবসময় কাজে লাগবে তোমাদের। নাইট্রেটের চিহ্ন কি, NO3-। এইগুলো একসাথে প্লাস মাইনাসগুলো মুখস্থ করবে, তাহলে যোজ্যতা লেখাও সুবিধা হয়ে যাবে। মাথায় একটা মাইনাস, যোজ্যতা 1, এখানে মাথায় 2টো মাইনাস, যোজ্যতা 2, মাথায় এখানে 2 মাইনাস হবে, 2টো মাইনাস তাহলে যোজ্যতা 2, 3টে মাইনাস যোজ্যতা 3। ঠিক আছে, এইভাবে করা হবে। এবার আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, ধরো তোমার প্রশ্ন পড়েছে সোডিয়াম কার্বনেটের সংকেত লেখো, তাহলে তুমি প্রথমে লিখছো সোডিয়াম, মনে করে দেখো সোডিয়ামের যোজ্যতা লিখেছিলাম 1, কার্বনেট, কার্বনেটের যোজ্যতা হয় 2, তাহলে সোডিয়ামের পাশে 1 লিখলাম, কার্বনেটের 2। এবার আমরা কি করি, বিনিময় করে নিই। সোডিয়াম কি করবে, কার্বনেটের 2টাকে নেবে, আর কার্বনেট কি করবে, সোডিয়ামের 1টাকে নেবে, তাহলে হয়ে যাবে Na2, এই যে 2টা নিয়েছিল, CO3। দেখো, কার্বন টেট্রাক্লোরাইড, এই টেট্রাটা এখন দেখার দরকার নেই, তুমি দেখবে কার্বনের চিহ্ন C, কার্বনের যোজ্যতা লিখেছি 4, আর ক্লোরাইড, ক্লোরাইড মানে ক্লোরিন, Cl, এর যোজ্যতা হয় 1, বিনিময় করলো, কার্বন নিল ক্লোরিনের 1টা আর ক্লোরিন নিল কার্বনের 4, তো 1 যেহেতু লেখা হয় না, শুধু C হবে, আর ক্লোরিন হবে, ও কার্বনের 4টাকে নিজের কাছে রাখবে, CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। আসলে টেট্রা কথার অর্থ হলো 4, এখানে 4টে ক্লোরিন যুক্ত হয়েছে, তাই এর নাম কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, এখানে দেখো তোমাদের HT দিয়েছি, জিঙ্ক নাইট্রেটের সংকেত। তোমরা দেখবে জিঙ্ক, জিঙ্কের চিহ্ন Zn, ওর যোজ্যতা হয় 2, আর নাইট্রেট NO3, এই যে লিখেছি নাইট্রেট NO3, যোজ্যতা 1, বিনিময় করে লিখবে, চেষ্টা করবে এগুলো। আর একটা HT দিয়েছি, এদের নাম লিখতে বলেছি। যেমন দেখো, উদাহরণ আমি একটা দিয়েছি, NaHCO3, তোমরা ভাববে যে Na কার নাম, সোডিয়ামের, আর HCO3 দেখবে বাইকার্বনেটের নাম, এই যে বাইকার্বনেট HCO3, তাহলে এর নাম কি হয়ে যাবে, NaHCO3 মানে সোডিয়াম বাইকার্বনেট। এইভাবে এদের নামগুলো আমি লিখতে বলেছি। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস আমি দেখাই, এখানে হচ্ছে যেমন দেখো অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেটটা একটু দেখে নাও। অ্যালুমিনিয়ামের যোজ্যতা হয় 3, আর সালফেটকে SO4 লেখা হয়, এর যোজ্যতা হয় 2, বিনিময় করবে, অ্যালুমিনিয়াম 2টাকে নেবে, সালফেট 3টাকে নেবে, তাহলে লিখবে অ্যালুমিনিয়ামের পাশে হবে 2 আর সালফেটের পাশে হবে 3, কিন্তু 3 লিখলে তো এখানে অ্যালুমিনিয়াম 2টাকে নেবে আর সালফেট 3টাকে নেবে, তাহলে অ্যালুমিনিয়ামের পাশে হবে 2, সালফেটের পাশে হবে 3, কিন্তু 3 লিখলে তো 43 হয়ে যাচ্ছে, ওই জন্য এটাকে ব্র্যাকেটের বাইরে 3 লেখা হয়, অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, সালফেটের যোজ্যতা 2, অ্যালুমিনিয়াম 2কে নেবে, সালফেট 3কে নেবে, বিনিময় করবে, তাহলে অ্যালুমিনিয়াম 2কে নিল, সালফেট 3কে লিখল, কিন্তু লেখার সময় আমরা এই ব্র্যাকেটটা দেবো, নাহলে 43 মনে হবে, তাহলে এটাই হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই যে HTগুলো দিয়েছি সেগুলো কমপ্লিট করবে, আর পরের দিন আমাকে দেখাবে।